আমাকে চরিতার্থ করার চেষ্টা করা হয়। আমার এলাকার কোনো দিনই জামাতের কোনো এমপি উঠে আসতে পারেনি, কিন্তু সেখানে এবার তারা এই ট্রিক্স খাটিয়ে উঠে এসেছে। এটা আসলে মানে নির্বাচনের সময় তারা প্রত্যেকটা গরিব বাসাকে টার্গেট করে সেখানে তারা টাকা দিয়েছে, জনপ্রতি 1000 টাকা করে। অ্যাডমিনিস্ট্রেশনটা জামাতের প্রার্থীর পক্ষে ছিল। তারা অ্যাকচুয়ালি ছাত্র জীবনে জামাত করতেন, এটাও বলে যে হচ্ছে তারা বেহেশতে যাওয়ার টিকিট দিবে বা দিচ্ছে। তিনি তো কিছুদিন আগে আসলেন 5ই আগস্টের পরে। উনি যেহেতু হাফেজ সাহেব, তিনি একটু জুম্মার দিনগুলোতে নামাজ টামাজ পড়ার, মানে উনি খুব একটা ওয়েল নোন ফেস ছিলেন না। আমার নামে বেনামে বহু ফেসবুক পেজ খোলা হয়। পরবর্তীতে আমি জানতে পারলাম যে আমার নামে পেজগুলো জামাত ইসলামের কোনো গুপ্ত বাহিনী চালায়। তাদের পরিচয় আমরা পাচ্ছি আস্তে আস্তে। চিকিৎসা দিয়েছি, মানুষের সাথে একটা আত্মিক সম্পর্ক আমার শেরপুর সদরের মানুষের সাথে আছে, কারণ এই পরিমাণ ভোট পেয়ে অনেকে এমপি হয়ে গেছে। আপনি একজন চিকিৎসক, সেখান থেকে সরাসরি রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত কিভাবে নিলেন? এমবিবিএস পাশ করার পরে আমার রাজনৈতিক পদযাত্রা শুরু 2018 সালে। 2018 সালে আপনারা জানেন যে জাতীয় নির্বাচন হয়েছিল, এবং সেই সময়কার নির্বাচন ছিল অত্যন্ত কঠিন একটা নির্বাচন। সেই সময় আব্বুরই বেসিক্যালি নির্বাচন করার কথা ছিল, কিন্তু জাতীয় নির্বাচনের ঠিক 4 মাস আগে তাকে রাজনৈতিক মামলায় অ্যারেস্ট করা হয়। এরপর থেকে নির্বাচনের আগে তো তাকে আমরা জামিনে মুক্ত করতে পারিনি, নির্বাচনের পরেও বারবার তিনি জামিন পাওয়ার পরেও তাকে সৌন অ্যারেস্ট করে বিভিন্ন মামলা দিয়ে, নতুন নতুন মামলা দেখিয়ে তাকে দীর্ঘ 3 বছর জেলে রাখা হয়। সে সময়ে দল যখন দেখলেন যে আমার বাবা জেলে, তখন আমার বাবার উপর আস্থা রেখে তার সন্তান হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছিলেন ধানের শীষের প্রতীকে শেরপুর সদর 1 আসন থেকে, এবং তখন আমি নির্বাচন করি। ডাক্তার হিসেবে এই রাজনৈতিক পদযাত্রার যেই শুরুটা আপনি বলছেন, এটা আসলে কি, ডাক্তাররা যেরকম মানুষকে নিয়ে কাজ করে, মানুষের কষ্টটাকে কমানোর জন্য চেষ্টা করে, একইভাবে রাজনীতিটাও সেম। এখানেও মানুষকে নিয়ে কাজ, মানুষের সমস্যার সমাধান করা, মানুষের সাথে মেশা, দুইটার মধ্যে আমি খুব বেশ কম দেখি না। সুতরাং আমার ডাক্তার হিসেবে কাজ করতে যে আমি মানুষের যে উপকারগুলো করার চেষ্টা করেছি, বা একটা রুগীর সাথে মেশা, তার সাথে কথা বলা, তাকে সময় দেয়া, ঠিক একইভাবে রাজনীতি করতে এসেও একই রকমভাবে আমি দেখেছি। এখানে আসলে দুটোর মধ্যে আমি কোনো ডিফারেন্স খুঁজে পাই না। যেটা একটা হচ্ছে যে এখানে আমার জাস্ট মেডিসিন লিখে হেল্প করতে হয়, আর এখানে হচ্ছে যে মানুষের সমস্যার সমাধান। আপু, নারীদের জন্য তো রাজনীতিতে যুক্ত হওয়াটা একটু কঠিন। আপনার রাজনীতির মূল অনুপ্রেরণা কী ছিল? এটা সত্যি কথা, নারীদের জন্য রাজনীতিটা আসলেও কঠিন একটা জায়গা, কারণ এখানে আসলে কেউ কাউকে স্পেস দেয় না। এখানে নিজের জায়গা তৈরি করে নিতে হলেও নানা প্রতিবন্ধকতা থাকে। তো এই কঠিন জায়গায় একজন নারী হিসেবে আমি সাধারণ মানুষের অনুপ্রেরণা পেয়েছিলাম। সারা বাংলাদেশের মানুষের কাছে আমি গ্রহণযোগ্যতা পেয়েছিলাম। আপনারা জানেন 2018 সালের নির্বাচনে আমার গাড়ি বহরে যখন হামলা করা হয়, আমার মা ভাইকে রক্তাক্ত করা হয়, তখন আমি ডিসি অফিসে যে আমার নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ করি, এবং তখন এই প্রতিবাদটা শুধু আমি আমার কণ্ঠস্বর হয়ে প্রতিবাদ না, আমি ফেসবুক লাইভে যে পুরো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরি যে আমার নির্বাচনী ফিলটা কেমন ছিল। এবং সেই সময় যদিও মানে বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা আসলে নির্বাচন করা কঠিন ছিল, তৎকালীন সরকারের সময় যে নির্বাচনটা ছিল 2018 সালে, এটা অত্যন্ত কঠিন একটা নির্বাচন ছিল, এবং এটা জাতীয়ভাবে এবং ইন্টারন্যাশনালিও আমার সেই প্রতিবাদটা দেখেছিল। তো তখন থেকে মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, যে ভালোবাসা, যে সাপোর্ট আমি পেয়েছি, সেখান থেকে আমার বেসিক্যালি কাজের অনুপ্রেরণা তৈরি হয়েছিল যে মানুষের জন্য কিছু করতে হবে। এবং আমি যদি শেরপুর সদরের মানুষের জন্য কাজ করি, তাহলে আমি আমার এলাকার মানুষকে, অত্যন্ত অবহেলিত এলাকা, তো মানুষ খুব উন্নয়ন বঞ্চিত এবং গরিব একটা এলাকা। তো তখন মনে হলো যে একজন ডাক্তার হয়ে হয়তো আমি প্রতিদিন 20 থেকে 30 জন রোগীর উপকার করতে পারবো, কিন্তু যেই এলাকাটা খুবই গরিব এবং যে এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার মতন কেউ নেই, সে এলাকার মানুষের জন্য যদি আমি কাজ করতে পারি, তাহলে সেখানে আমার শেরপুর সদরে প্রায় 4 লাখ ভোটার, তাহলে এই 4 লক্ষ মানুষকে আমি সাপোর্ট দিতে পারবো। সেখান থেকে আমার এখানে আসা।
এক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটা কতটুকু ছিল? অবশ্যই ফ্যামিলি সাপোর্ট 100% ছিল। আপনারা জানেন মানুষ দীর্ঘদিন তৃণমূল থেকে রাজনীতি করে নিজেকে তৈরি করে তারপর একটা পর্যায়ে যেয়ে যদি দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারে তখনই কিন্তু সে জাতীয় সংসদ নির্বাচন করতে পারে। আর সেখানে আমার রাজনৈতিক পদযাত্রা শুরুই হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। তো এখানে তো অবশ্যই আমার ফ্যামিলি সাপোর্ট অসম্ভব বেশি ছিল। বিশেষ করে আমার বাবার কথা আমার বলতেই হবে। তিনি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী ছিলেন এবং এই দলের একজন আস্থাভাজন ব্যক্তি ছিলেন এবং তিনি বিএনপির খুব খারাপ সময় এই দলকে যেভাবে শেরপুর সদরকে যেভাবে আগলে রেখেছিলেন, তিনি সে সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সুতরাং শেরপুরে 3টা আসনের দায়িত্বই তার ছিল। তো তার এই যে তার বিভিন্ন অভিজ্ঞতা ছিল এবং রাজনীতিতে তার যে অবদান শেরপুর সদরের, সব কিছু মিলিয়ে কিন্তু দল যখন দেখেছে যে তিনি জেলে আছেন এবং তাকে নানাভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে, তখনই কিন্তু তার সন্তান হিসেবে দল আমাকে মনোনয়ন দিয়ে তাকে সম্মানিত করেছেন, তাকে মূল্যায়িত করেছেন। আপনি তো জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং জামাত মনোনীত প্রার্থীর কাছে হেরেছিলেন। আপনার কি মনে হয় ওই নির্বাচনে কারচুপি করে আপনাকে হারানো হয়েছে? নির্বাচনে হারানোর জন্য কিছু ট্রিক্স খাটানো হয়েছিল আমার এলাকায়। প্রথমত আমার এলাকায় যে স্বতন্ত্র প্রার্থী ছিল, আমাদের একটা হিসাব ছিল যে স্বতন্ত্র থাকলেও আমি জিতে যাব, কারণ 2018 সালে আমার রাজনৈতিক এবং নির্বাচনী যে প্রচারণা ছিল তখন থেকে আমার এলাকার মানুষ আমাকে সন্তানের মতন ভালোবাসে, সত্যি কথা যেটা। এবার নির্বাচনে আমি যেটা দেখলাম যে আমার সিচুয়েশনটাকে পুরাই কঠিন করে তুলেছিল। এর মধ্যে যেটা হচ্ছে যে জামাতপন্থী যে অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমার শেরপুরে ছিল। অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমি বুঝাবো যেটা ডিসি অফিস বলেন, পুলিশ প্রশাসন যেটাকে বলা হয়, তারা কিছুটা জামাতপন্থী বলবো। কারণ কিছুটা না, 100% আমি বলবো, কারণ তারা অ্যাকচুয়ালি ছাত্র জীবনে জামাত করতেন। তো এবং আপনারা জানেন যে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এগুলো কিন্তু নির্বাচনের আগে নিউট্রাল পার্সনদেরকে সিলেকশন করা হয়। এরা কিন্তু কোনো দলের সাথে সম্পৃক্ততা থাকতে পারবে না, এরকম নিউট্রাল মানুষ। কিন্তু আমার এলাকায় দেখা গেছে জামাত সমর্থিত বহু প্রিজাইডিং এবং পুলিং অফিসার দেওয়া হয়েছিল সিলেকশনে। আমি যখন কমপ্লেইন করেছিলাম যে কিছু কিছু আছে যে তারা জামাতের রোকন, বা কেউ কেউ আছে জামাতের সুরা সদস্য, কেউ কেউ আছে যে একদম মাদ্রাসার একনিষ্ঠ জামাতের কর্মী, তাদেরকে পর্যন্ত এরকম প্রিজাইডিং পুলিং হিসেবে রাখা হয়। এতে কি হয়েছে দেখেন, আপনারা জানেন শেরপুর 3 আসনে জামাতের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসন নির্বাচনটি স্থগিত হয়। আর আমার নির্বাচনী এলাকা শেরপুর সদর 1 আসন, তাদের নির্বাচন স্থগিত হওয়ার কারণে শেরপুর 3-এর সমস্ত জামাতের নেতাকর্মী কিন্তু শেরপুর 1-এ চলে আসে। এবং প্রিজাইডিং পুলিং অফিসার যেই কাজটি করেছে, তারা হচ্ছে যে ভোট যখন দিতে আসে, একটা হিজাব পরা নিকাব পরা মহিলা অবশ্যই কি উচিত যে চেহারাটা চেক করা, ভোটার তালিকা নাম্বার সাথে মিলানো, হাতে মার্কারটা অ্যাড করা। কিন্তু তারা কি করলো, একতরফা ভোট, মানুষ আসছে নিকাব পরা হিজাব পরা, তাদের চেহারা চেক করার কোনো চেষ্টা তারা করলো না, ভোটার তালিকা নাম্বার সাথে মিলাচ্ছে না। দেখা যাচ্ছে একই ব্যক্তি বেশ কয়েকবার ভোট দিয়ে গেল। আমার এই জায়গায় এই ধরনের ট্রিক্স খেলা হয়েছে। এবং শুধু তাই না, যে পরিমাণ ভোট কাস্ট দেখানো হয়েছে সেই পরিমাণ ভোটার কিন্তু আমি ভোট কেন্দ্রে দেখিনি। এই ধরনের সিচুয়েশনটা আমার এলাকায় হয়েছে। এবং আমার এলাকাটা কিন্তু বিএনপি অধ্যুষিত একটা এলাকা, এবং অসংখ্য মানুষ, এই এলাকার মানুষ দীর্ঘ 17 বছরে জেল জুলুমে শিকার হয়েছে, ব্যবসা বাণিজ্য হারিয়েছে, পরিবার পরিজনকে হারিয়েছে। এবং আপনারা এই জুলাই আন্দোলনের সময়ও 14 জন শহীদ হয়েছে। সুতরাং আমার এই এলাকা কিন্তু খুবই বিএনপির জন্য অত্যন্ত উর্বর ছিল। তো সেখানে যখন অ্যাডমিনিস্ট্রেশন জামাতপন্থী ছিল এবং জামাতের প্রার্থী, 2 জন যোগসাযোগে এই কাজটা করেছে। এবং শুধু তাই না, এই অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জামাতের প্রার্থী বলেন, এরা গোপনে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর সাথে সাক্ষাৎ রাখতো এবং স্বতন্ত্র প্রার্থীকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য ইভেন তারা অর্থনৈতিক সাপোর্টটা পর্যন্ত দিয়েছে শেষ ইলেকশনের শেষ দিন পর্যন্ত। এই জিনিসগুলো আমার এলাকার কোনো দিনই জামাতের কোনো এমপি উঠে আসতে পারেনি, কিন্তু সেখানে এবার তারা এই ট্রিক্স খাটিয়ে উঠে এসেছে। এটা আসলে আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যে মহান আল্লাহ তাআলার
অবশ্যই আমি অনেস্ট থাকার চেষ্টা করি এবং আমি সবসময় একটা জিনিস আমার মাথায় ছিল যে আমি ভোটের মাঠে জিতবো, আমি একদম নিয়মের সাথে জিতবো এবং একদম অ্যাকুরেট এবং জেনুইনলিভাবে জিতবো। হ্যাঁ, যেখানে কোনো কারচুপি কোনো কিছু থাকবে না। এবং আমার যে জনপ্রিয়তা ছিল, বিএনপির যে সাপোর্টাররা ছিল, আমার বাবা দীর্ঘদিন রাজনীতি করেছে, তার মানে প্রচুর মানুষকে তিনি সহযোগিতা করেছে, আমাদের যে ভোট ব্যাংক ছিল সেটা দিয়ে আমি জিতে আসব। কিন্তু জামাতের প্রার্থীর স্বতন্ত্র প্রার্থীর পক্ষের ইকোনমিক যে টাকা পয়সার সাথে যে লেনদেনের ব্যাপারটা ছিল এবং অ্যাডমিনিস্ট্রেশনটা জামাতের প্রার্থীর পক্ষে ছিল, যার কারণে আমার সেই জায়গাগুলোতে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরপরে আমি যে পরিমাণ ভোট পেয়েছি তার কারণে আমি আমার এলাকার মানুষের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব, কারণ এই পরিমাণ ভোট পেয়ে অনেকে এমপি হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। আমার মনে হয় যে মহান আল্লাহ তাআলা হয়তো বা যা করেন ভালোর জন্য করেন। শেরপুর সদর 1 আসন থেকে নির্বাচন করার কথা ছিল, এখন মহান আল্লাহ তাআলা আমাকে 6টা আসনের দায়িত্ব দিচ্ছেন। হয়তো বা আরও বড় পরিসরে আল্লাহ তাআলা আমাকে কাজ করার সুযোগ করে দিবেন এবং আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করার পর যে মানুষটাকে ধন্যবাদ দিতে চাই তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যিনি বারবার আমাকে মনোনয়ন দিয়েছেন এবং সংরক্ষিত নারী আসনে আমাকে সিলেক্ট করেছেন এবং আমি সবসময় তার আস্থা মেনটেন করতে চাই। তিনি আমার উপর ভরসা করে আমাকে যে দায়িত্ব দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠাচ্ছেন, আমি যেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি অনেস্টি নিয়ে এবং সবসময় এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারি, এটাই চাওয়া থাকবে। এবং আমার বাবা যেই মানুষটার অ্যাকচুয়ালি মনোনয়ন পাওয়ার কথা ছিল, কিন্তু সেই মানুষটাও সবসময় চেয়েছে যে তার মেয়ে সামনে এগিয়ে যাক, সেই মানুষটার যে আমার জন্য যে তার যে স্যাক্রিফাইস, আমি চাই আমি তার মুখটা উজ্জ্বল করতে, যেন আমাকে দিয়ে আমার এলাকার মানুষ সন্তুষ্ট থাকে এবং এমন কোনো কাজ যেন আমার মাধ্যমে মহান আল্লাহ তাআলা না করান যেটা দেশের জন্য ক্ষতি, মানুষের জন্য ক্ষতি হয়। নারীদের আসন থেকে এমপি হচ্ছেন, এখন এই নারীদের জন্য কি কি করার পরিকল্পনা আছে আপনার? নারী শিশু মানে একটা ছোট শিশু কন্যা থেকে শুরু করে একটা বয়োবৃদ্ধ মহিলা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে নারীদের জন্য কাজ করার ইচ্ছা আছে। আপনি দেখেন অনেক পরিবার আছে যেখানে কন্যা সন্তান জন্ম নিলে সেই পরিবার মন খারাপ করে, তারপরে কন্যা সন্তান দেখে তাদেরকে পড়াশোনা কম করানো হয়, কন্যা সন্তান দেখে তাদেরকে আর্লি ম্যারেজ করে দেয়া হয়, কন্যা সন্তান দেখে হয়তো বা সে তার বাবার পরিবারে সেভাবে গুরুত্ব পায় না। হ্যাঁ, আবার সেই মেয়েটা যখন তার শ্বশুর বাড়িতে যাচ্ছে হয়তোবা সে অন্যের বাড়ির মেয়ে দেখে সে হয়তোবা সেই বাড়ির মেয়ের মতন গ্রহণযোগ্যতা পায় না। এবার ধরেন সেই মেয়েটা যদি কর্মস্থলে যায় তাহলে হয়তোবা মেয়ে দেখে তাকে অনেক জায়গায় চাকরিতে ঢুকাবেই না, আবার মেয়ে দেখে তাকে হয়তোবা প্রমোশনও দিতে চাবে না। আবার এই মেয়েটাই যখন একটা সন্তানের মা হবে, এই সন্তানকে সে কার কাছে রেখে আসবে, কোন জায়গাটায় রেখে আসবে, সেটারও সে কোনো সাপোর্ট পায় না। এই সাপোর্ট না পাওয়ার কারণে সেই মেয়েটা হয়তোবা চাকরি ছেড়ে দিবে। এভাবে সে তার ক্যারিয়ারের জন্য স্যাক্রিফাইস করে, পরিবারের জন্য স্যাক্রিফাইস করে, সন্তানের জন্য স্যাক্রিফাইস করে, দিন শেষে মেয়েটা কিন্তু একা। এই মেয়েটা যখন বয়স হয়ে যায় তখন দেখা যায় এই মেয়েটার যে একটা হেলথ সাপোর্ট দরকার, এই মেয়েটার যে একটা পারিবারিক সাপোর্ট দরকার, মানসিক সাপোর্ট দরকার, এটা দেখার অনেকেই থাকে না। অনেক পরিবারে নারী নির্যাতন হয়, অনেক পরিবারে তাদের ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হয় এবং পরবর্তীতে দেখা যায় একটা সময় নারীরা অনেক একা হয়ে যায়। হ্যাঁ, একটা বৃদ্ধাশ্রমে অনেক মাদেরকে থাকতে হয়, হ্যাঁ, অনেক বয়স্ক মহিলাদের থাকতে হয়, আমরা দেখেছি। তাহলে দেখেন কোন সেক্টরে মেয়েদেরকে নিয়ে কাজ করার, মানে কোন সেক্টরে করব, প্রত্যেকটা সেক্টরে কাজ করার জায়গা আছে। তো এই যে অবহেলিত নিগৃহীত নারী, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে হেলথ সাপোর্ট থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ হেলথ থেকে শুরু করে ফিমেল এম্পাওয়ারমেন্ট বলেন, সব জায়গায় কাজ করার মতন অনেক জায়গা আছে। এবং একটা নারী দেখেন যে পরিমাণ স্ট্রাগল করে,
তার সাথে কিন্তু আর কারোর সাথে কম্পারিজন হয় না। সে যেমন পরিবার সামলাচ্ছে, সে যেমন সন্তানদেরকে পালন করছে, আবার সে দেখেন একই সাথে কাজও করছে, এভাবেই সে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তাদের জন্য তাদেরকে কতটুক মূল্যায়িত করি, বা আমরা তাদেরকে কতটুক বাহবা দিই, কতটুক ইন্সপায়ার করি। তো আমি যদি ইনশাল্লাহ জাতীয় সংসদে যেতে পারি, আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে নারীর অধিকার নিয়ে কথা বলা। একটা শিশু সন্তান, একটা কন্যা সন্তান তার পরিবারে যেমন গুরুত্ব পাবে, তার শ্বশুর বাড়িতেও সে গুরুত্ব পাওয়ার রাইটস আছে তার। সে কর্মজীবী মহিলাও হবে, এবং তার সন্তানরাও যেন ভালোভাবে লালিত পালিত হতে পারে, তার যেন কখনো টেনশন না হয়। প্রত্যেকটা সেক্টরে আমি কাজ করতে চাই, এবং বিশেষ করে আমাদের যে গর্ভবতী মারা আছে তাদের অ্যান্টিনেটাল চেক আপ বলেন, অ্যান্টিনেটাল কেয়ার বলেন, হ্যাঁ, এটা কিন্তু কেউ খেয়াল রাখে না। তো এখানে একজন ডাক্তার হিসেবে কিন্তু অনেক ধরনের হেলথ সাপোর্ট কিন্তু এই মাদেরকে দেওয়ার জায়গা আছে, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই। আপনি বলছিলেন যে নারীর অগ্রগতিতে বৈবাহিক জীবনটা একটা আর্লি ম্যারেজ হয়ে যায়, এরকম একটা বাধার সম্মুখীন হয়। আপনার ক্ষেত্রে আপনি কি বলবেন? ছোটবেলা থেকে আমার পরিবারে কখনো বৈষম্য ছিল না, এবং আমি এমবিবিএস পাশ করেছি, আমি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছি। আমার যখন পড়াশোনা শেষ হয়েছে তখনই আমার পরিবার যখন মনে করেছে তখনই আমাকে বিয়ে দিয়েছে। তবে আমি আমার পড়াশোনার দিক থেকে কখনোই কোনো প্রতিবন্ধকতা পাইনি এখন পর্যন্ত। আমি যদি বলি যে আমি আরও কয়েকটা ডিগ্রি নিব, কখনো আমার বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি কেউই কখনো আমাকে বলবে না যে তুমি পড়াশোনা বাদ দাও, বা কখনো তারা এটাও বলেনি তুমি রাজনীতি বাদ দাও। আমি যখন যেটা করতে চেয়েছি, ভালো কাজ অবশ্যই ডেফিনেটলি, তারা আমার প্রত্যেকটা ভালো কাজের সাথে ছিলেন সব সময়, এবং এই সহযোগিতা পেয়েছি দেখেই তো আমি চাই যে আমার মতন প্রত্যেকটা নারী পূর্ণ স্বাধীনতা পাক, ততটুক স্বাধীনতাই পাক যতটুক স্বাধীনতা পেলে সে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। জামাত ইসলামীকে বিরোধী দল হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জামাত ইসলামী বিরোধী দল হিসেবে যেভাবে সংসদে তারা রিপ্রেজেন্ট করছে বা কথা বলছে ঠিক সেভাবে মূল্যায়িত করি। এটা কখনো কল্পনার মধ্যেই ছিল না যে তারা কখনো বিরোধী দল হবে, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী বিগত 18 মাসে যা যা ঘটে গেল তার প্রেক্ষিতেই তারা বিরোধী দল হয়েছে। এবং আমি মনে করি যে বিরোধী দলগুলোর অবশ্যই একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সিচুয়েশন অনুযায়ী সরকারি দলের যে তারা বিভিন্ন ধরনের কথা বলে, কাজের বিভিন্ন ধরনের তারা অভিযোগ করে, ঠিক আছে, কিন্তু তারা মাঝে মধ্যে অতিরিক্ত সমালোচনা করার চেষ্টা করে। তখন আমার কাছে মনে হয় একটা মানুষ যখন বড় দায়িত্বে আসে তখন সেই বুঝতে পারে সেই জায়গাটার কাজের ভার কত। আমরা সবাই কিন্তু অনেক কমপ্লেন করতে পারি যে হ্যাঁ আচ্ছা লোডশেডিং থাকছে না, বা কৃষকের ন্যায্য মূল্যায়ন হচ্ছে না, বিভিন্ন পরিবহনের যাতায়াত যে ভাড়াটা সেটা বেড়ে যাচ্ছে, কমপ্লেন করার অনেক জায়গা আছে। কিন্তু আপনি দেখেন এই যে বহির্বিশ্বের যে যুদ্ধটা শুরু হলো, যার কারণে জ্বালানি তেলের যে সংকটটা, সেটা কি বাংলাদেশ সরকার কর্তৃক সংকট তৈরি হয়েছে? না তো। তাহলে এটা আমাদের পুরো বাংলাদেশের মানুষ এবং বিরোধী দলকেও সেটা বুঝতে হবে যে এই সংকটটা কেন এলো, কিভাবে এলো। আমরা অনেকভাবে কমপ্লেন করে যেতে পারি। বিগত সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি যেভাবে বেহাল একটা দশা তৈরি হয়েছে, সেই জায়গাটাকে আবার নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রচুর সময় প্রয়োজন। তা আমরা যদি বর্তমান সরকার মাত্র 2 মাস যাবৎ দেশের সরকারি কাজ শুরু করেছে, এই সময় এসে যদি আমরা কেউ বিরোধী দল হিসেবে সারাক্ষণ সরকারি দলের বিপক্ষে কথা বলে, তাহলে তো হবে না। একটা নির্দিষ্ট সময় দিতে হবে। এই সরকার কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে আপনারা দেখেছেন কাজ করছে, এবং আপনারা দেখেন বিভিন্ন সচিবালয় সচিবরা থেকে শুরু করে সবাই টাইম অনুযায়ী আসছে কিনা সেগুলোর খেয়াল রাখা হচ্ছে, এবং সবাই অত্যন্ত পরিশ্রম করছে। তাহলে এরকম যদি 6টা মাস চলতে দেওয়া যায় তখন বিরোধী দল একটা কমপ্লেন করতে, কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় যে তারা আরেকটু পরিমার্জিত হলে ভালো হয়।
কারণ সরকারটা কিন্তু দীর্ঘদিনের মানুষের কষ্টের এই ফসল এই বর্তমান সরকারটা, তাই না? একটা গণতান্ত্রিক সরকার সবাই চেয়েছিল, সেটা এসেছে মাত্র 2 মাস হলো। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই সরকার অত্যন্ত প্রশংসার সাথে কাজ করবে। তো এই সরকারকে সময় দেওয়া উচিত, সহযোগিতা করা উচিত। আপনার প্রতিদ্বন্দ্বী সাবেক শিবির সভাপতি রাশেদুল ইসলামকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? আমি যদি আমার কথা বলি, আমি 2018 সালে নির্বাচন করেছি, 2026 সালেও নির্বাচন করেছি। আমার আগে আমার বাবা দীর্ঘদিন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিল, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক ছিল, বর্তমান শেরপুর সদরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে আমার শেরপুর সদরের সাথে একটা নারীর টান আছে, একটা রুটস আছে, এবং আমি ডাক্তার হওয়ার পর অনেক মেডিকেল ক্যাম্প করেছি, মানুষকে চিকিৎসা দিয়েছি, মানুষের সাথে একটা আত্মিক সম্পর্ক আমার শেরপুর সদরের মানুষের সাথে আছে। আর বর্তমান যে জামাতের এমপি আমার এলাকার, তিনি তো কিছুদিন আগে আসলেন, 5ই আগস্টের পরে কিছুদিন আগে নমিনেশন পাবে বা পাওয়ার কথা আছে, তখন যে এলাকায় একটু মানুষের সাথে কথাবার্তা বলেছেন, তাও হচ্ছে যে উনি যেহেতু হাফেজ সাহেব, তিনি একটু জুম্মার দিনগুলোতে নামাজ টামাজ পড়ান, সেই সূত্রে একটু মানুষের সাথে যদি যোগসাযোগ করতে পারেন আর কি, সেখান থেকে তার পরিচিতি যদি লাভ করা যায় সেই ক্ষেত্রে। আদারওয়াইজ তো তাকে আসলে শেরপুর সদরের মানে উনি খুব একটা ওয়েল নোন ফেস ছিলেন না, এবং জামাতের ক্যান্ডিডেট তো আগে থেকে সিলেক্টেড ছিল না যে কে ইলেকশন করবে। সেটা নির্বাচনের 2-3 মাস আগে থেকে উনি এলাকায় যাওয়া শুরু করে, এবং সেখান থেকে উনি একটু নিজের পরিচিতি লাভের জন্য ওই ইমামরা যে নামাজ পড়ান ওরকম করে করে একটু মানুষের সাথে যোগাযোগ রাখেন। কিন্তু আমি তো অনেক আগে থেকে, মানে আমি ডাক্তারি পাশ করার পর থেকে আমার মানুষের সাথে, শেরপুর এলাকার মানুষের সাথে যেই সম্পর্ক তৈরি হয়েছে সেটা অমৃত থাকবে। দেশের রাজনীতিতে নতুন বিতর্ক গুপ্ত সুপ্ত, এটা নিয়ে আপনার ভাবনা কি? আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর জামাত ইসলামী নেতাকর্মীরা তো আসলে গুপ্ত হয়েই ছিল, গুপ্ত হয়ে তারা অন্য একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল। হ্যাঁ, এবং আপনারা জানেন যে সেটি কোন রাজনৈতিক দল। তো 5ই আগস্টের পরে যে তারা প্রস্ফুটিত হলো, কিন্তু তারপরেও তারা কিন্তু গুপ্ত ছিল। কিভাবে, আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার নির্বাচনী এলাকা শেরপুর সদরে আমার যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তাকে তারা সক্রিয় রাখার জন্য তার নির্বাচনী প্রচারণার সভা সমাবেশে যদি তার পক্ষ থেকে 100 লোক হতো, তাহলে এই গুপ্ত জামাত ইসলামের নেতাকর্মীরা ওয়েল নোন ফেস না, যাদেরকে মানুষজন কম চিনে, তাদের আরও 500-600 জন লোক তারা ওই স্বতন্ত্র প্রার্থীর সভা সমাবেশে পাঠিয়ে দিত। এতে করে স্বতন্ত্র প্রার্থীর মনে কি হতো, বাহ, আমি একটা সমাবেশ করছি, এত লোক চলে আসছে। এইভাবে করে কি তাদের মানে স্বতন্ত্রদের একটা মেন্টাল সাপোর্ট সিস্টেম হিসেবে তারা কিন্তু গুপ্ত হয়েই কাজ করেছে। তো বেসিক্যালি আমরা আসলে জামাত ইসলামের যে গুপ্ত নেতাকর্মীদেরকে, এটা আমরা 17 বছর চিনতে না পারলেও আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পর এখন তাদের পরিচয় আমরা পাচ্ছি আস্তে আস্তে, এবং আমরা বুঝতে পেরেছি যে এরা আসলে কাদের লোক বা কিভাবে তারা কাজ করে। এবং আপনারা জানেন নির্বাচনের সময় তারা প্রত্যেকটা গরিব বাসাকে টার্গেট করে সেখানে তারা সুপ্ত সেজে গুপ্তের মুখোশ পরে তারা হচ্ছে যে টাকা দিয়েছে জনপ্রতি 1000 টাকা করে। তো এই যে তারা গুপ্ত সুপ্ত হয়ে মিলেমিশে একাকার হয়ে যে তাদের যে তারা তো জানতো আসলে, তাদের তো আসলে দীর্ঘ 17 বছরে তাদের তো আসলে মাঠে তারা অ্যাক্টিভলি কাজ করতে পারে নাই এবং করতে দেয়া হয়ও নাই। কারণ হচ্ছে আপনারা জানেন বিগত সরকারের সময় তাদেরকে নিষিদ্ধ হিসেবে দাবি করা হয়েছিল। পরবর্তীতে তারা যখন অ্যাক্টিভলি 5ই আগস্টের পর নিজেদেরকে রিপ্রেজেন্ট করা শুরু করলো, তারা সরকারে যাবে বা হচ্ছে বিরোধী দল হবে, যেটি হবে না কেন, হোয়াট এভার ইট ইজ, তারা একটা জিনিসই চিন্তা করলো যে আমরা তো সহজে ভোটের মাঠে জিতে আসতে পারবো না। এটা তারাও জানে, বাংলাদেশের মানুষও জানে। তখন তারা এরকম ট্রিক্স খাটালো, যেই এলাকায় টাকা দিলে কিছু ভোট কিনা যাবে, যেই এলাকায় স্বতন্ত্রকে শেষ পর্যন্ত সক্রিয় রাখতে পারলে ভোটের মাঠে জিতে যাওয়া যাবে, সেই জায়গায় স্বতন্ত্রকে
টাকা পয়সা দিয়ে বা স্বতন্ত্রকে ম্যান পাওয়ার দিয়ে, হ্যাঁ, সভা সমাবেশে প্রচুর লোক সমাগম দেখিয়ে স্বতন্ত্র মাথায় মানে স্বতন্ত্র মনে একটা শান্তি তৈরি করা যে স্বতন্ত্রর সাথে অনেক মানুষ আছে, এখানে ট্রিক্স খাটানো, ওইখানে গরিব মানুষদের পয়সা দিয়ে ট্রিক্স খাটানো। আর যেই অঞ্চলে ধরলেন জামাতপন্থী অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেখানে আবার পুলিং প্রিজাইডিং নিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট, সব কিছু মিলিয়ে তারা এই জায়গাগুলোতে টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়েছে। কিন্তু আমরা একটা নির্বাচন বলতে কি বুঝি, নির্বাচনে যে নির্বাচনে প্রার্থী থাকবে তার সাথে সাধারণ জনগণের সম্পর্কটা কীরকম, সাধারণ জনগণ তাকে কতটুকু ভালোবাসে, সেই জায়গা থেকে কিন্তু জামাতের বহু এমপি আছে যাদের হয়তো বা গ্রহণযোগ্যতা কম হলেও তারা কিছু ট্রিক্স খাটিয়ে আর কি সামনে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সকল নারী রাজনীতিবিদদের জন্য আসলে একটি আতঙ্কের জায়গা, সকলে আক্রমণের শিকার হন। আপনিও কি হেনস্থার শিকার হয়েছেন কখনো? প্রচুর শিকার হয়েছি আমি। 2018 সাল নির্বাচনের পর থেকেই আমার নামে বেনামে বহু ফেসবুক পেজ খোলা হয় এবং বিভিন্ন ধরনের ফলস অ্যান্ড ফেব্রিকেটেড নিউজ দিয়ে আমাকে চরিতার্থ করার চেষ্টা করা হয় এবং অনেক সময় আমার পার্সোনাল প্রোফাইল থেকে ছবি নিয়ে সেই পেজগুলোকে জীবন্ত করে তোলার চেষ্টাও অনেকে করেছে। এবং সবচেয়ে মজার কথা কি জানেন, আমি যখন 2018 সালের নির্বাচনের পর 2019 সালে জিডি করলাম যে আমার নামে 20টারও উপরে পেজ আছে এবং এই প্রত্যেকটা পেজ কারা চালায় সে ব্যাপারে আমাকে একটা রিপোর্ট দেবেন এবং এই পেজগুলো যেন বন্ধ করা হয়। পরবর্তীতে আমি জানতে পারলাম যে আমার নামে পেজগুলো জামাত ইসলামের কোনো গুপ্ত বাহিনী চালায় এবং ওই পেজগুলো বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে তারা আবারও সেই পেজগুলোকে সামহাও আনে এবং সেই পেজগুলো এখনও চলছে, নামে বেনামে চলছে। দেখেন এখানে কিন্তু গুপ্ত বাহিনী, হ্যাঁ, বিএনপির একটা আমি সর্বকনিষ্ঠ প্রার্থী, তার নাম ইউজ করে তারা কখনো সরকারি দলের পক্ষে, কখনো বিরোধী দলের পক্ষে, কখনো এমন একটা পোস্ট দিয়ে ফেলে যেটা আমার সাথে যায় না। কিন্তু তারা এই ধরনের কাজ ওই 2018 সাল থেকে আমি দেখছি। এখন তো এটা আরও বেশি, এখন তো বট বাহিনীর যুগ। তো এখন তো দেখা যাচ্ছে নির্বাচনের সময় ভালো কাজ করলেও তারা কমেন্ট করবে, এটা করলো কেন, ওটা করলো কেন, খারাপ কাজ তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তো ভালো কাজের জন্য বট বাহিনী যেভাবে কমপ্লেইন বা কমেন্ট করে, সেটা আসলে একজন নারী হিসেবে তারা যে নারীদেরকে সম্মান করতে জানে না, এটা খুবই কষ্টদায়ক। যেখানে ইসলাম নারীদেরকে এত সম্মান করে, আর জামাত ইসলাম যেহেতু নিজেদেরকে রিপ্রেজেন্ট করে একটা ইসলামিক দল, হ্যাঁ, অনেক সময় তারা এটাও বলে যে হচ্ছে তারা বেহেশতে যাওয়ার টিকিট দিবে বা দিচ্ছে। তাদের মতন একটা দল যখন নারীদের সম্মান দিতে পারে না, তখন এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, এবং নারীদের সম্মান তো প্রত্যেকটা রাষ্ট্রেই আছে। তো আমি চাই যে এই ধরনের নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বক্তব্য না দেওয়াটাই ভালো, কারণ আমাদের বাংলাদেশে 52% নারী। এই নারীদের ছাড়া একটা দেশ এগিয়ে আসতে পারবে না, রাষ্ট্র পরিচালনা সম্ভব হবে না, একটা পরিবার গঠনও সম্ভব হবে না। কাজে সব সার্বিক দিক থেকে নারীদেরকে তো এগিয়ে আনতে গেলে, নারীদের পার্টিসিপেশন পর্যাপ্ত থাকতে গেলে অবশ্যই নারীদের গুরুত্ব দিতে হবে, সম্মান করতে হবে। কাজে আমি অত্যন্ত সম্মানের সাথেই তাদেরকে অনুরোধ করব, নারীদেরকে সম্মান দিতে শেখা উচিত এবং তাদের যে বট বাহিনী আছে তাদের একটা ক্লাস যেন জামাত ইসলামী নেয়, যে সব সময় ওই কমেন্ট সেকশনে নেগেটিভ কথা বলে, একটু খোঁচা দিয়ে কথা বলে নারীদের যে অবমূল্যায়ন, সেটা আপনি দেখেন। আমি তো একটা সাধারণ মেয়ে, হ্যাঁ, বা আপনি দেখেন রাষ্ট্রের সবচেয়ে বড় নেতৃত্ব দিচ্ছে বা একজন খুব প্রতিষ্ঠিত নারীকে নিয়েও তারা কথা বলতে ছাড়ছে না, তাহলে এটা খুবই দুঃখজনক। কারণ আমরা নিউ জেনারেশনকে কী শিখাবো? তাহলে নিউ জেনারেশনের যারা নারীরা আছে তারা তো ভবিষ্যতে রাজনীতিতে আসতে চাবে না। হ্যাঁ, যে বলবে যে না, এই মহিলাটা কন্টিনিউয়াসলি তাকে বুলিংয়ের শিকার হতে হচ্ছে, কন্টিনিউয়াসলি ব্যাকবাইট করা হচ্ছে, তাহলে আমরা কেন যাব? তো এইভাবে মেয়েরা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়বে। আমরা নারীদের জন্য এত কথা বলি, নারীরা যদি সমাজে এগিয়ে আসতে না পারে তাহলে তো আসলে এটা একটা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে না। সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে আপনার প্রধান দায়িত্ব কি বলে আপনি মনে করেন? আমার নির্বাচনী এলাকা, আমি যেই নির্বাচনী প্রচারণার সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, যে বেসিক নিডস আমার এলাকার মানুষজন আমার কাছ থেকে আশা করত 2018 সাল থেকে, আমার উপর আস্থা রেখেছিল, ভরসা করেছিল,
আমি সেগুলো তাদের মুখের ভাষা হয়ে জাতীয় সংসদে উপস্থাপন করতে চাই। যতটুকু সম্ভব, হয়তো বা 100% কাজ পৃথিবীর কোনো রাষ্ট্রের এমপি বলেন, মন্ত্রী বলেন করা সম্ভব না, কিন্তু যতটুকু কাজ নিয়ে আসলে আমার শেরপুর সদরটা উন্নত হবে, মানুষের মুখে একটু হলেও হাসি ফুটবে, ততটুকু কাজ আমি করতে চাই। আপনারা জানেন শেরপুর সদর রেল লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ নেই এবং রাস্তাঘাটের খুবই বাজে অবস্থা, অনেক কাঁচা রাস্তা আছে এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। হ্যাঁ, গর্ভবতী মাদের প্রপার চিকিৎসা নেই, শিশুদেরও প্রপার চিকিৎসা হয় না। বহু মানুষ আছে আমার শেরপুর সদরের যারা ময়মনসিংহ মেডিকেল কলেজে যাওয়ার পথেই মারা যায় চিকিৎসার অভাবে। এই সেক্টরগুলোকে নিয়ে আমি কাজ করতে চাই। হ্যাঁ, এবং একজন নারী হিসেবে অবশ্যই নারীদের সম্মান এবং গুরুত্ব বাড়াতে চাই। একজন ডাক্তার হিসেবে হেলথ কেয়ার সিস্টেমটা ডেভেলপ করতে চাই, শুধু শেরপুর সদরের না, সারা বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেমটা যেন আপগ্রেড হয় সেই ব্যাপারে অবশ্যই কাজ করতে চাই। এবং একজন তরুণ প্রতিনিধি হিসেবে আমার শেরপুরের তরুণরা যেন স্মার্ট হয়, এডুকেটেড হয়, ইউথ এমপ্লয়মেন্ট, ইউথ অপরচুনিটিস নিয়ে যেন আমি অনেক কাজ করতে পারি, যেন আমার শেরপুর সদরের ভবিষ্যৎ প্রজন্ম বলতে না পারে যে আমাদের শেরপুর সদরটা আসলেও অবহেলিত এখন পর্যন্তই থাকুক, কিন্তু সামনের 10 বছরে যেন শেরপুর সদরটা অত্যন্ত ডেভেলপ হয় সেই ব্যাপারে আমি কাজ করব।